বাংলাটা আসবে, বাংলাটা কিন্তু দেখবেন একদম আমরা যে ক্লাসে যা পড়িয়েছি সেগুলো কিন্তু আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবারে আসি আজকে যে টপিকটা আমরা পড়াবো ছদ্মনাম এবং উপাধি। এটা মূলত 47তম বিসিএস যাদের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 48তম তো হয়েই গেছে আগামীকাল, তাদের আর কিছুই বলা নেই। তারপর এখান থেকে একটা নম্বর আসবে, ছদ্মনাম উপাধি থেকে একটা নম্বর থাকে যে কোনো বিশেষ পরীক্ষায়। সুতরাং আজকের এই টপিকটা থেকেও কিন্তু একটা নম্বর থাকবে। আর সাধারণত এখানে ছদ্মনাম উপাধি ওই সহজ কোনো জিনিস দেয় না, কঠিন জিনিসটাই কিন্তু দেয়। আপনারা যতই পড়েন না কেন, বাংলা সাহিত্যে পল্লী কবি বলা হয় কাকে, এইসব প্রশ্ন কখনোই এই বিশেষ পরীক্ষায় ধরে না। বাংলা সাহিত্য থেকে এমন একটা প্রশ্ন ধরবে যে প্রশ্নটা আপনি পারেন না, তার মানে ডিপলি আপনাকে পড়তে হবে। যদি আপনাকে এরকম একটা দিয়ে দেয় বাঘাতে তুল কার ছদ্মনাম, এক্ষেত্রে কিন্তু আপনারা জানতে হবে এই বাঘাতে তুল কার ছদ্মনাম, এটাই কিন্তু বিশেষ পরীক্ষা আসবে। আপনারা অনেকেই কিন্তু এই জিনিসটা পারবেন না, আর ওই পিএসসি প্রশ্নকর্তারা ওইটাই খুঁজে যেটা আপনি পারবেন না ওটাই অ্যাড করে দেয়। দেখবেন পত্রপত্রিকা থেকে একটা প্রশ্ন কিন্তু ধরে, আর ওই পত্রপত্রিকা থেকে যে প্রশ্নটা ধরে, যে পত্রিকাটা আপনি পড়েন না ওইটাই কিন্তু তুলে দেয়। যেমন এর আগে এসেছিল সাপ্তাহিক শনিবারের চিঠি, এটি কার লেখা। তো এরকম এমন এমন একটা পত্রিকা দিবে যে পত্রিকাটার সাথে আপনি মানে আগে অতটা পরিচিত না। যেমন পরীক্ষায় ধরতে পারে শিলালিপি এই পত্রিকাটির সম্পাদক কে, তাহলে আপনি কিন্তু কট খেয়ে যাবেন, কারণ আপনি তো পড়ে গেছেন যে দিগদর্শন পত্রিকার সম্পাদকের নাম কি, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদকের নাম কি, সমকাল পত্রিকার সম্পাদকের নাম কি। কিন্তু বিশেষ পরীক্ষা ওই কারণেই ব্যতিক্রম, যেটা আপনি পড়বেন পিএসসি ওটা ধরবে না। যেমন আরো বাংলার ভিতরে আমি বলি, যদি আছে সমার্থক শব্দ থেকে প্রশ্ন ধরে, আপনি পড়ে যান সমার্থক শব্দ, আগুনের সমার্থক শব্দ অগ্নি, বন্যি, হুতাশন, বৈশ্যনর, কিন্তু পিএসসি জানে আপনি কোনটা মুখস্থ করেন, পিএসসি ওইটা ধরবে না, পিএসসি ধরবে ব্যতিক্রম একটা। অর্থাৎ আপনি যেটা পড়বেন না ওটাই পিএসসি ধরবে। এই জন্য সবাইকে বলি যে বিশেষ মানে ব্যতিক্রম, বিশেষ মানে ফ্লেভারটা অন্যরকম, তাই বিশেষ একটু ডিপলি পড়তে হয়, বেসিক থেকে পড়তে হয়। আর বেসিক জ্ঞান যদি না থাকে আপনি কখনোই বিশেষ টেবিলে বসা উচিত না, কারণ সাহিত্য থেকে এমনই একটা জায়গা যে সাহিত্য থেকে খুঁটিয়ে 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 আপনাকে কি করবে, প্রশ্নগুলো কিন্তু ধরে দিবে। এমনও ধরে যে নিচের কোনটি রবি ঠাকুরের উপন্যাস নয়, নিচের কোনটি রবি ঠাকুরের গল্প নয়, নিচের কোনটি কাজী নজরুলের প্রবন্ধ নয়। এই জিনিসগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ধরে, ঘুরিয়ে পেঁচিয়ে ধরে, যাতে আপনাকে মেধাটা যাচাই করে যে আপনি আসলে মূলত এটা জানেন কি না। এবং দেখেন ভ্রমণ কাহিনী থেকে একটা প্রশ্ন কিন্তু ধরে। এখন আপনি সবসময় ওই পালামো যে একবার আসছে, হ্যাঁ আপনি বারবার মুখস্থ করে যাচ্ছেন পালামো, এটি কার কার ভ্রমণ কাহিনী পালামো কারণ, কিন্তু পরীক্ষায় তো ওই জীবনে পালামো আর আসে না। পরীক্ষায় ধরে ব্যতিক্রম কিছু, মস্কোতে কয়েকদিন, এটি কার লেখা, মস্কোতে কয়েকদিন কার লেখা, এটা তো আমি পড়ি নাই। হ্যাঁ ওই ব্যতিক্রম গুলাই করতে হবে। তা যাই হোক, আজকে কিন্তু আমরা ছদ্মনাম এবং উপাধি এখান থেকে সাধারণত বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে সেটা আমি একটু বলে দিই। প্রথমে বলে যে কাজী নজরুলের ছদ্মনাম কি, কাজী নজরুল ইসলাম ছদ্মনাম কি, এত সহজতা ধরবে না, পরীক্ষা দেবে কাজী নজরুল ইসলামের ডাক নাম কি। এখন আমি ছোটবেলায় পড়ছেন কাজী ইসলামের ডাক নাম হলো দুখু মিয়া, কিন্তু বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এইসব প্রশ্ন কখনোই ধরে না যে তার ডাক নাম দুখু মিয়া, তার অন্য কোনো ডাক নাম আছে কিনা ওটাই ধরে, ওটাই ধরে। তা এরকম দেখবেন তার আসল নাম কি, যেমন বেগম রোকেয়ার, আমরা সবাই জানি বেগম রোকেয়ার সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু পরীক্ষায় ধরবে বেগম রোকেয়ার আসল নাম কি, যেটা আপনার এখানে 100-র ভিতরে 5% পারবেন না যে বেগম রোকেয়ার আসল নাম কি। এই জন্য বললাম যে এই জিনিসগুলো আপনাকে কিন্তু আজকে জানাবো এবং জানিয়ে দিব যে কোন বাংলা সাহিত্যের কোন কোন কবি সাহিত্যিকদের তারা কোন কোন উপাধি পেয়েছেন, তাদের ডাক নাম কি, তাদের আসল নাম কি, তাদের ছদ্ম নাম কি, এই জিনিসগুলোর নিয়ে মূলত আজকের এই আয়োজন। ঝটপট খাতাগুলো নিয়ে রাখুন এবং লিখে রাখুন, এখান থেকে নম্বর আসবে আসবে আসবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। আপনারা অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ এভরিবডি। কেমন আছেন সবাই, কেমন আছেন সবাই, কেমন আছেন, কেমন আছেন বলেন, কেমন আছেন আপনারা, কেমন আছেন সবাই। আপনাদের না দেখলে ভালো লাগে না, তাই না? আপনাদের না দেখলে ভালো লাগে না। ওয়াও, আমাদের সাথে নওশিন সেন আছে, ঐশ্বর্য রুমি আছেন আমাদের সাথে, শাপলা শারমিন আছেন আমাদের সাথে, লিজা আক্তার আছেন আমাদের সাথে, শামিম রেজা আমাদের সাথে যুক্ত হয়েছে। সবাই একটু একটু শেয়ার করে দিই, আজকে ক্লাসটা শেয়ার করে দিই, কারণ আজকে ক্লাসটা থেকে কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্ন কিন্তু থাকবে, যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন থাকবে, আগামীকাল মিলিয়ে নেবেন যে বিশেষ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। তা দেখি আপনারা কেমন আছেন, তাই তো ঝটপট একটু শেয়ার করে দিবেন। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু পাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারীও কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা পাবেন। দুর্দান্ত একটা ক্লাস হবে, দুর্দান্ত। শুধু লিখতে থাকবেন, ঝটপট শুধু লিখতে থাকবেন। একজনে বলছে সাউন্ড নাই, এত সুন্দর একটা বয়া নিলাম, সে 14,000 টাকা দিয়ে আজকে একটা বয়া কিনলাম, তারপর বলে সাউন্ড নাই, এটাকে ঠিক?
আপনারা বলেন তো সাউন্ড কি নাই, এটা কি কথা? আমাদের সামিয়া ইসলাম আছেন, সিনতে ইসলাম সুরভি আছেন, আয়েশা আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত আছে অনেকের নাম আছে, মেহের আফরোজ আছেন, আমাদের মনিরুজ্জামান, রোলান হোসেন, জান্নাত চৌধুরী আছেন আমাদের সাথে, ভেরি গুড, এবং আরিফা খাতুন আছেন আমাদের সাথে, আশা আছেন, ওরে সুদীপ আছেন আমাদের, লাবণ্যময়ী আছেন আমাদের সাথে। দেখি আপনারা কে কোন জায়গা থেকে আছেন। গুড স্যার, আমরা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেট থেকে আছেন আমাদের মিথুন ব্যাপারী, মিথুন ভেরি গুড, নাহার কাউসার আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ, সুদীপ ঘোষ আছেন, অপরাজিতা সাবিনা স্যার, আমিও আছি, সুদীপ ঘোষ আমাদের সাথে। খুলনা কবে আসবেন? খুলনা 20 তারিখ যাবো ইনশাল্লাহ, খুলনা দেখা হবে 20 তারিখ আমাদের খুলনা দৌলতপুর শাখায় সকাল 9টায়, সকাল 11টা এবং বিকাল 3টা এবং বিকাল 5টায় দেখাবে খুলনা রয়্যাল মোড় শাখায়। পরের দিন অর্থাৎ 21 তারিখ দেখাবে পটুয়াখালী শাখায় এবং বরিশাল শাখায়, 22 তারিখ পটুয়াখালী এবং বরিশাল শাখায়। আমিনা বেগম আমাদের, সুলাইমান হাসান আমাদের সাথে, ইনশাল্লাহ মাহমুদ আক্তার, আমরা 200, ওরে আল্লাহ 200 কে 315 জন ঠিক আছে। আমরা এখন ধুমতারাক্কা পড়াবো। ওকে, স্টার্ট রাইটিং, অল ক্লিয়ার। ওকে, দেখেন আমরা আজকে এই যে বেসিক ক্লাস শিখবো, এটা মূলত একটা বেসিক ক্লাস, নো এমসিকিউ সলভ, এটা হলো বেসিক ক্লাস। এটাকে কি বলে? গতকাল আমরা বাংলা কিন্তু শাহ আলম স্যারের একটা বানানীতির ক্লাস আপনাদেরকে উপহার দিয়েছিলাম, এবং যেটা বেসিক ক্লাস ছিল, ওই বেসিক ক্লাস থেকে আপনারা কোথায় শ্বশুর বানান কিভাবে লিখতে হয়, শাশুড়ি বানান কিভাবে লিখতে হয়, কোথায় সুস্মিতা আর কোথায় সুস্মিতা বানানটা লিখতে হয়, শ্বশ্রু আর শ্বশ্রু শব্দের মধ্যে পার্থক্য কি, চমৎকার একটা ক্লাস কিন্তু ছিল গতকাল। আজকে আমরা এরকম একটা সাহিত্যের একটা জমজমাট একটা ক্লাস আপনাদের উপহার দিব। তা প্রথম আমরা নারীদের নিয়ে কিছু কথা বলি, কারণ নারীদের প্রতি কিন্তু একটা কোটাই থাকে, জাতিসংঘেও নারীদের কোটা থাকে, বাংলাদেশ জাতীয় সংসদেও নারীদের কোটা আছে, এই বর্তমান রাজনীতিতেও কিন্তু নারীদের একটা কোটা আছে। সুতরাং বিশেষ পরীক্ষাও কিন্তু নারীদের জন্য একটা কোটা থাকে, প্রাইমারি পরীক্ষা থাকে, নিবন্ধন পরীক্ষা থাকে, 10 থেকে 20তম গ্রেড পরীক্ষাও এই নারীদের নিয়ে একটা কোটা থাকে। অর্থাৎ একটা প্রশ্ন ধরে, নারীদের কোনো গল্প, প্রবন্ধ, উপন্যাস ধরে, নারীদের কোনো জন্মদিন, তার জন্ম তারিখটা বলে, মৃত্যু তারিখটা বলে, বিখ্যাত কবি সাহিত্যিকদের আসল নাম, ছদ্মনাম, এগুলো ধরে। তা প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করব, ওই প্রশ্নটা হলো বেগম রোকেয়ার আসল নাম কি? কে বলতে পারেন বেগম রোকেয়ার আসল নাম কি? দ্রুত বলেন, বেগম রোকেয়ার আসল নাম কি? এই প্রশ্নটা দিয়ে আমি মূলত শুরু করব। বলেন, বেগম রোকেয়ার আসল নাম কি? কে বলতে পারেন? এই প্রশ্নটা বিশেষ পরীক্ষা ধরবে, কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা ধরবে। বেগম রোকেয়ার আসল নাম কি? সবাই কিন্তু শেয়ার করবে ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দিবেন এবং টাইম লাইনে রেখে দিবেন। ক্লাসটা খুবই জমজমাট একটা ক্লাস হবে। বেগম রোকেয়ার আসল নাম কি? কে করতে পারেন? বেগম রোকেয়ার আসল নামটা কি? কে বলতে পারবেন? না বলতে পারলে আমি ধুমায় পড়বো, তাও লিখবেন যে স্যার আমি পারেন, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি লিখে দিব। দ্রুত বলেন। বইটা তোমাকে পাবো না যেন, তোমাকে ভালোবেসেই যাব, তাই অনেকেই বলতেছেন বইটা পাবো না যেন, শেয়ার করে যাচ্ছি। গুড। রোকেয়া খাতুন, ভেরি গুড। একজন বলে দিয়েছেন, অনেকেই বলবেন বেগম রোকেয়া সাখাত হোসেন, এটা কিন্তু আসলে তার আসল নাম না। আমাদের এই তার একটা আসল নাম আছে, তার আসল নামটা হলো রোকেয়া খাতুন। এটা দেখবেন উচ্চ মাধ্যমিক বোর্ড বই এবং নবম দশম শ্রেণী বাংলা এই গদ্য পদ্য বই কিন্তু সুন্দর মতো লেখা আছে যে বেগম রোকেয়ার আসল নাম রোকেয়া খাতুন। এটা লিখে রাখেন দ্রুত, বেগম রোকেয়ার আসল নাম রোকেয়া খাতুন। দ্রুত লেখো, বেগম রোকেয়ার আসল নাম রোকেয়া খাতুন। দ্রুত লেখেন, বেগম রোকেয়ার আসল নাম রোকেয়া খাতুন। দ্রুত, বেগম রোকেয়ার আসল নাম রোকেয়া খাতুন। বেগম রোকেয়ার আসল নাম কি? রোকেয়া খাতুন। লেখা শেষ হলে খালি ডান লিখবেন, আমি দ্রুত এগিয়ে যাব, ক্লাসটা 2 ঘন্টা ব্যাপী চলবে কিন্তু। বেগম রোকেয়ার আসল নাম কি? রোকেয়া খাতুন। ক্লিয়ার সবাই? বেগম রোকেয়ার আসল নাম কি? আজকে মুখস্থ করে ফেলেন। বেগম রোকেয়ার আসল কি? রোকেয়া খাতুন। ক্লিয়ার? এখন দেখেন, বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? লেখেন, বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত যদি পরীক্ষা আসে, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? এই বেগম রোকেয়াকে। যদি বলা হয় বাংলা সাহিত্যের নারীদের অগ্রদূত বলা হয় কাকে? সে হলো এই বেগম রোকেয়া। লিখে রাখেন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত অথবা বাঙালি নারী জাগরণের অগ্রদূত। দ্রুত লেখেন, বাঙালি নারী জাগরণের অগ্রদূত, বাঙালি নারী জাগরণের অগ্রদূত অবলিক দিয়া লেখেন মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, অথবা লেখেন মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, কয়রি খণ্ডতা। এই দুইটা জিনিস মনে রাখবেন আমাদের বেগম রোকেয়া। মনে রাখবেন, অগ্রদূত মানে বেগম রোকেয়া, পথিকৃৎ মানে কি? বেগম রোকেয়া। দ্রুত লেখেন, দ্রুত। বাহ, অনেকে আপনারা মেনশন করতেছে, সর্বোচ্চ মেনশনকারী কিন্তু আজকে কেরি প্লাস বাংলা বইটা পাবেন, এটা টেনশন নেওয়ার কোনো
কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ, ঠিক আছে। মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং বাঙালি নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। তাহলে বাঙালি নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বলেন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত, যাই হোক এক কথা এরকম আপনাকে ঘুরিয়ে দিবে, বলবে যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে, এভাবে ঘুরাই দিতে পারে যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে, বেগম রোকেয়া। আবার দিতে পারে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, যাই বলুক, অথবা বাঙালি নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ, যাই হোক এক কথা মনে রাখবেন, শর্টকাট জিনিস শিখাই দিন, এত কিছু মনে রাখার টাইম নাই আপনার। অগ্রদূত এবং নারী রিলেটেড, অর্থাৎ এই পাশে থাকবে নারী, এই পাশে থাকবে নারী, অর্থাৎ নারী অগ্রদূত, নারী পথিকৃৎ মানে বেগম রোকেয়া, নারী অগ্রদূত নারী পথিকৃৎ মানে বেগম রোকেয়া। ক্লিয়ার সে ভাই? ক্লিয়ার তো? ক্লিয়ার। এ সাউন্ড কি কম? দেখো তো সাউন্ড কম কিনা। লিখছেন? ওকে, মৌসুমী আক্তার, গুড। সবাইকে মেনশন করে দিই আমরা। লেখা শেষ হলে খালি ডান লিখবা। অগ্রদূত মানে বেগম রোকেয়া, নারী পথিকৃৎ মানে বেগম রোকেয়া। লেখা শেষ? ওকে। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে জেনে গেলাম। এবার লেখেন, বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয়, বাংলা সাহিত্যে জননী সাহসিকা, বাংলা সাহিত্যে জননী সাহসিকা, বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয় কাকে? কে বলতে পারেন? বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয় কাকে? আরো একটা তার উপাধি আছে, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয় কাকে? দ্রুত লেখেন, কে বলতে পারেন বাংলা সাহিত্যের জননী সাহসিকা বলা হয় কাকে এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা? তার সাউন্ড সমস্যা, কি বলে? এই সাউন্ড সমস্যা, সাউন্ড, দ্রুত লেখো, কি বলতে পারবা? ভেরি গুড শাহনাজ রহমাতুল্লাহ, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। জননী সাহসিকা আমাদের, তিনি আর কেউ না, আমাদের বরিশালের বিখ্যাত সেই জননী সাহসিকা এবং শ্রেষ্ঠ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। তা জীবনে আর ভুল করবেন না, সে কে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি। এটা কখনো কি কবি ছিলেন? বেগম রোকেয়া কি কবি ছিলেন? তা বেগম রোকেয়া তো ঠিক দিবেনই না। আমরা সবাই জানি সুফিয়া কামাল একজন কবি, সুতরাং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। আর জননী সাহসিকা কাকে বলা হয়? এই সুফিয়া কামাল কি বলা হয়? বাংলা সাহিত্যের জননী সাহসিকা। ক্লিয়ার? এটা ক্লিয়ার। সাউন্ড জ্ঞান করে, কি বলে? ক্লিয়ার তো? যদি ক্লিয়ার, লেখা শেষ হলে ডান লিখে দিবেন, লেখা শেষ হলে ডান লিখবে, শুধু লেখা শেষ হলে ডান। ওকে, বেগম সুফিয়া কামাল লেখার দরকার নাই, ডাইরেক্ট সুফিয়া কামাল। আচ্ছা, গেল আমাদের এই দুইজন নারীকে নিয়ে আমাদের প্রশ্ন এসেই থাকে, বলে ফেলাম। আরেকজন আছে, বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে শহীদ জননী, বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? কে বলতে পারেন বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? বলতে পারেন বাংলা সাহিত্যের শহীদ জননী জাহানারা ইমাম। দ্রুত লিখে রাখো, জাহানারা ইমাম বাংলা সাহিত্যে শহীদ জননী। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। এখনো সাউন্ড সমস্যা? দেখি কি বলে। আমার স্পিকার, নতুন স্পিকার লাগাইলাম। ভাই দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। জি স্যার, সাউন্ড সমস্যা। দেখি আমার ফোনে একটু দেখি। আমার ফোনে তো ঠিকই আসতেছে। আচ্ছা দেখো তো এখন সাউন্ড ক্লিয়ার কিনা, একটু দেখো আবার। দ্রুত লেখো, লেখা শেষ। আচ্ছা এবার লেখো, বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা, বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয় কাকে? এবার লেখেন, বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয়। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয়, বঙ্গ মহিলা। বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয় কাকে? দ্রুত লেখেন, কামিনী রায়। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয়। চমৎকার একটা প্রশ্ন, খুবই চমৎকার।
বাংলা সাহিত্যে জনৈকে বঙ্গ মহিলা বলা হয়, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয় কামিনী রায়। কামিনী রায়, কামিনী রায়, তাকে কিন্তু বলা হয় ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী। ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারীকে এই কামিনী রায়, এই বরিশালের বিখ্যাত সেই মহিয়সী নারী। আমরা প্রথমে কি লিখলাম, বাংলা সাহিত্যের জনৈক বঙ্গ মহিলা বলা হয় কাকে, কামিনী রায়কে। এবং ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারীকে, ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী কামিনী রায়, লিখে রাখেন। ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী, ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী কামিনী রায়, দ্রুত লেখেন। ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী কামিনী রায়, কামিনী রায়, কামিনী রায়। ক্লিয়ার সবাই? বাংলা সাহিত্যের জনৈক বঙ্গ মহিলা বলা হয় কামিনী রায়কে। দ্রুত লিখছেন? লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান, দ্রুত লেখেন। এবার লেখেন, বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় কাকে? এবার লেখেন, বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয়, বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয়, বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয়, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় কাকে? দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয়, বাংলা সাহিত্যে শহীদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শহীদুল্লাহ কায়সার। বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় শহীদুল্লাহ কায়সার, দ্রুত লেখেন। শহীদুল্লাহ কায়সার, শহীদ দশকে দুল লয়লায় আকাশ, শহীদুল্লাহ কায়সার, দ্রুত লিখে ফেলেন। আপনারা যদি ডান না লিখেন আমি সামনে কিন্তু এগিয়ে যেতে পারি না। আপনারা যদি ডান লেখেন তাহলে আমি সামনে প্রশ্ন পড়াতে পারি। তা বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় শহীদুল্লাহ কায়সারকে, দ্রুত লেখেন। শহীদুল্লাহ কায়সারকে, লিখছেন সবাই? লেখা শেষ হলে ডান, লেখা শেষ হলে ডান, গুড। বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় শহীদুল্লাহ কায়সার। এবার দেখেন, মুসলিম একজন আছে মুসলিম রেনেসার কবি। মুসলিম রেনেসার কবিকে, দ্রুত বলেন। মুসলিম, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবিকে, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে? এক নম্বরে লেখেন ফররুখ আহমেদ, এক নম্বরে লেখেন ফররুখ আহমেদ, ফররুখ আহমেদ, দ্রুত লেখেন ফররুখ আহমেদ। দুই নম্বরে আছে আমাদের একজন কে, গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা। এই দুইজন ব্যক্তিকে কিন্তু বলা হয় বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি। তবে পরীক্ষায় এই দুইটা নাম থাকলে এখানে টিক মেরে দিয়ে চলে আসবেন, যখন এটা থাকবে না তখন গোলাম মুস্তফা মেরে আসবেন। মুসলিম রেনেসার কবি, দ্রুত লেখেন। মুসলিম রেনেসার কবি, দুইজন ব্যক্তি আছে আমাদের বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি, সেটা হলো ফররুখ আহমেদ। অপশনে ফররুখ আহমেদ না থাকলে আপনি গোলাম মুস্তফা টিক দিবেন। পরীক্ষা এটা দুইটা থাকলে ফররুখ আহমেদ টিক দিয়ে আসবেন, মুসলিম রেনেসার কবি, দ্রুত লেখেন। তার সাউন্ড সিস্টেম সমস্যা আছে, আবার সাউন্ডের সমস্যা কেন বুঝলাম না, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয় কাকে? এবার লেখেন, বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয়, বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধুকে বলতে পারেন, এইগুলাই পরীক্ষা আসে। বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু, এগুলো আপনারা পারেন না, বাজারে গাইডে থাকে না। বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয়, বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ওনার নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তাকে বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। তার আরো একটা উপাধি আছে, বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি, বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি, বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি, সে কে? এই একই ব্যক্তি, দ্রুত লিখে রাখেন। বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে, দ্রুত লিখে রাখেন। আপনার কথাতে বাতাসের মতন লাগে, তাই কি যে হইল, এই দেখতো সাউন্ড ঠিক আছে কিনা। অনেকে কয় আমার নাকি হাওয়া বাতাসের মতো লাগে, লিখছেন? তাহলে দুইটা, কিন্তু এখানে কিন্তু দুইটা লিখছেন।
তাহলে দেখেন বাংলা সাহিত্যের ভ্রমণকারী বন্ধুকে আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি আমাদের একজন ভ্রমণকারী বন্ধু। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবিকে, সেটা আমরা জানি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই দুইটা, এই লোকটাকে দুইটা উপাধি তার পেয়ে গেলাম, লিখছেন। এবার লেখেন মুসলিম পুনর্জাগরণের কবি। বাংলা সাহিত্যে মুসলিম পুনর্জাগরণের কবি লেখেন, বাংলা সাহিত্যে মুসলিম পুনর্জাগরণের কবি। বাংলা সাহিত্যে মুসলিম পুনর্জাগরণের কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে মুসলিম পুনর্জাগরণের কবি বলা হয় ফররুখ আহমেদকে। ফররুখ আহমেদ, দ্রুত লেখেন। ফররুখ আহমেদের কিন্তু দুইটা উপাধি পেয়ে গেছি আমরা, একটা কি বলে মুসলিম রেনেসার কবি, আর একটা পেয়ে গেছি তার মুসলিম পুনর্জাগরণের কবি। তো মুসলিম পুনর্জাগরণের কবি বলা হয় আমাদের ফররুখ আহমেদকে। দ্রুত লেখেন, ফররুখ আহমেদ মুসলিম পুনর্জাগরণের কবি, দ্রুত লেখেন। দেখেন অন্য ফ্লেভার পাচ্ছেন কিনা এটা দেখেন। তার ঘ্যান গান করে, এখনো ঘ্যান গান করে, এটা কোনো কথা? এই দেখ তো ঘ্যান গান করে নাকি, একটু ঠিক কর জুবাল ভাই, দেখেন তো লিখছেন। বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু, হ্যাঁ গুড। এবার আমরা যে প্রশ্ন লিখে দিলাম মুসলিম পুনর্জাগরণের কবি, দেখেন না আপনি, দেখেন স্পিকার ঠিক আছে কিনা, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে মুসলিম পুনর্জাগরণের কবিকে ফররুখ আহমেদ, ফররুখ আহমেদ, ফররুখ আহমেদ। এবার দেখেন আমাদের বরিশালে একজন ব্যক্তি আছে কবি, তার কোনো উপাধির কোনো শেষ নাই, তিনি হলেন আমাদের জীবনানন্দ দাশ। লেখেন রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, পরাবাস্তব কবি, ধূসরতার কবি, নির্জনতার কবি। লেখেন, আমি একটা একটা বলে দিচ্ছি, আপনারা লেখেন। লেখেন তাহলে বাংলা সাহিত্যে শর্টকাট লেখি, রূপসী বাংলার কবি, রূপসী, এটা সবাই পারেন মোটামুটি, রূপসী বাংলার কবি। এরপর লেখেন বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি, বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি। এরপর লেখেন বাংলা সাহিত্যে ধূসরতার কবি, বাংলা সাহিত্যে ধূসরতার, বাংলা সাহিত্যে ধূসরতার কবি। দ্রুত লেখেন বাংলা সাহিত্যের ধূসরতার কবি। নির্জন, বাংলা সাহিত্যে নির্জনতার কবি, নির্জন, বাংলা সাহিত্যে নির্জনতার কবি। এবার লেখেন বাংলা সাহিত্যে তিমির হননের কবি, বাংলা সাহিত্যের তিমির, তস্কে মস্কের মির, তিমির হননের কবি, হননে তিমির হননের কবি। দ্রুত লেখেন রেনেসা পুনর্জাগরণ, সেম কথা, একই জিনিস। মুসলিম রেনেসা দুই স্টাইলে আসে, মুসলিম পুনর্জাগরণ রেনেসা একই কথা, কিন্তু পরীক্ষায় দুই স্টাইলে আসে, এই জন্য দুই স্টাইলে লিখে দিয়েছি আমি, দুই স্টাইলে আসে এই জন্য দুই স্টাইলে লিখে দিয়েছি। তার সাউন্ডের সাথে বুঝা গেছি স্যার, মুই বিরানি তুমি বিরালা, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, পরাবাস্তব কবি, ঠিক আছে। ধূসরতা প্রকৃতির কবি। এবার লেখেন প্রকৃতির কবি, শুদ্ধতম কবি, প্রকৃতির কবি, প্রকৃতির কবি। এবার লেখেন শুদ্ধতম কবি, বাংলা সাহিত্যে শুদ্ধতম কবি, বাংলা সাহিত্যে শুদ্ধতম কবি। দ্রুত লেখেন প্রকৃতির কবি, বাংলা সাহিত্যে প্রকৃতির কবি। এরপর লেখেন বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি, বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি। এবার লেখেন চিত্র রূপময় কবি, বাংলা সাহিত্যে চিত্র রূপময় কবি, চিত্র রূপময় কবি, তিনি আমাদের জীবনানন্দ দাশ। ভালো করে খেয়াল রাখেন, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, সবাই পারি আমরা। বাংলা সাহিত্যের পরাবাস্তব কবি জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যে ধূসরতার কবি জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যে নির্জনতার কবি বলা হয় জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যে তিমির হননের কবি বলা হয় জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যে প্রকৃতির কবি বলা হয় জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি বলা হয় জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যে চিত্র রূপময় কবি বলা হয় জীবনানন্দ দাশ। দ্রুত লেখেন। দেখছেন কতগুলা জিনিস আমি আপনাদেরকে লেখার সুযোগ দিয়ে দিচ্ছি, আমি এক পাশে যাচ্ছি, আপনারা একটু সুন্দর মতো করে লিখে ফেলেন। দ্রুত 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 লেখেন, দ্রুত লেখেন। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে সুন্দর মতো ডান লিখবেন, এই কটা লেখা শেষ হলে ডান লিখবেন। দ্রুত দ্রুত লেখা। ও বাবা শফিক, তুমি সব লিখে ফেলেছো, লেখা শেষ হলে ডান লিখবা ভাইয়েরা, পুরা লেখা শেষ হলে ডান লিখবা, দ্রুত দ্রুত। তারা আমার কমেন্ট একটু অ্যান্সার দেন প্লিজ। কেন বেবি? ফেরদৌসি, ওকে,
এক হচ্ছে সাউন্ড সমস্যা, অন্যদিকে নেট সমস্যা। কেমনটা লাগে? এ সবার কি সাউন্ড সমস্যা নাকি এক এক এলাকায় নেটের সমস্যা? আচ্ছা, লেখা শেষ, ডান। এবার লেখেন, বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয় কাকে? লেখেন, বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যের নাগরিক কবি, বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয়, দেখেন, এক নম্বরে ভারতচন্দ্র, ভারতচন্দ্র রায়কে, বা ভারতচন্দ্র রায়কেও কিন্তু বলা হয় নাগরিক কবি। দুই নম্বরে কে? সমর সেন, সমর সেন, তাকে কিন্তু বলা হয়, সমর সেনকে, তাকেও কিন্তু বলা হয় নাগরিক কবি। তিন নম্বর আছে কে আমাদের? শামসুর রহমান, শামসুর রহমান, তাকেও কিন্তু বলা হয় বাংলা সাহিত্যের নাগরিক কবি। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যের নাগরিক কবি এই তিনজন, তিন ব্যক্তিকে বলা হয় নাগরিক কবি। বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্র রায়, তাকেও বলা হয়, সমর সেনকেও বলা হয়, এবং শামসুর রহমানকেও বলা হয় বাংলা সাহিত্যের নাগরিক কবি। লেখা শেষ হলে একটু ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। লিখছে? দ্রুত লেখেন, সাউন্ড কম, বুঝলাম না, দ্রুত, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। লেখা শেষ, ডান তো? হ্যাঁ, ডান লিখবেন, তাহলে আমি সামনে এগিয়ে যাবো, কারণ অনেক পড়াশোনা, অনেকগুলো লেখাতে হবে আপনাদেরকে। ওকে, তাহলে বাংলা সাহিত্যের নাগরিক কবি কয়জন? ভারতচন্দ্র, এই এক ব্যক্তি। সমর সেন, তাকেও বলা হয় নাগরিক কবি। শামসুর রহমান, তাকেও বলা হয় কি? নাগরিক কবি। ক্লিয়ার? তিনটা আমরা পেয়ে গেলাম নাগরিক কবি। ওকে, আমরা নাগরিক। এখন সব্যসাচী লেখক নিয়ে একটা ঝামেলা লাগায়, যে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক কে? বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক, বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় কাকে? বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয়, বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় কাকে বলেন তো? আমরা এক নম্বর লিখতে পারি আমাদের রবি ঠাকুর, এক নম্বরে আমরা লিখতে পারি রবীন্দ্রনাথ, এক নম্বর লিখতে পারি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে কিন্তু বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয়। দুই নম্বরে আমরা লিখতে পারি বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু, তাকেও কিন্তু বাংলা সাহিত্যে কি বলা হয়? সব্যসাচী লেখক বলা হয়। আর একজনকে বলা হয় শামসুর, না, ওনার নাম কি? সৈয়দ শামসুল হক, এটা হলো অঘোষিত, সৈয়দ শামসুল হক। দু একটা পরীক্ষাও কিন্তু আসছে, এটা আসলে এটা মানে অঘোষিত, তারপর এটা হলো অঘোষিত, সৈয়দ শামসুল হক। তারপর খেয়াল রাখেন যে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক, অর্থাৎ যারা নাটক, উপন্যাস, প্রবন্ধ সকল শাখায় যাদের কি দক্ষতা আছে, তাদেরকে বলা হয় সব্যসাচী লেখক। তার সব্যসাচী লেখক কে? রবি ঠাকুর। এরপর কে? বুদ্ধদেব বসু। এরপর কে? সৈয়দ শামসুল হক, অঘোষিত। লিখে রাখেন। বাহ, আপনারা যে এত দ্রুত লিখতে পারতেছেন, এই জন্য আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ক্লিয়ার? ওকে, এবার লেখেন, মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদ, মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদকে, মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদ, মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদকে, মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদ। মায়াবী, মায়াবী, মায়াবী পর্দার কবি, মায়াবী, মায়াবী পর্দার কবি, মায়াবী পর্দার কবি বলা হয়, মায়াবী পর্দার কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদকে, আল মাহমুদকে। দ্রুত লেখেন তার আসল নাম, এই আল মাহমুদের আসল নামটাও লিখে রাখেন। আল মাহমুদের আসল নাম কি? মীর আব্দুস, মীর আব্দুস শুকুর আল মাহমুদ, মীর আব্দুস শুকুর আল মাহমুদ, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। দ্রুত লেখেন। তাহলে বাংলা মায়াবী পর্দা, বাংলা সাহিত্যে মায়াবী পর্দার কবি বলা হয় কাকে? আল মাহমুদকে, তাকে বলা হয় মায়াবী পর্দার কবি। এবার দেখেন তার আসল নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। দ্রুত লেখেন। এবার লেখেন, বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলার মিল্টন বলা হয়, বাংলার মিল্টন বলা হয়, বাংলার মিল্টন বলা হয় কাকে? বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে, হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে। দ্রুত লেখেন, বাংলার মিল্টন বলা হয়
হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্রুত লিখে রাখেন, লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, মায়াবী পর্দার কবিকে আল মাহমুদ। পরীক্ষা আসতে পারে আল মাহমুদের আসল নাম কি, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এবার বলতে পারে বাংলার মিল্টন বলা হয় কাকে, বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে। দ্রুত দ্রুত, একটা পর্দা একটা দিয়ে রেখে দিস। দ্রুত লেখেন, লিখছেন? স্যার আমি ক্লাস করতে পারছি না কেন? কি কয়, তুমি কি ক্লাস করতে পারতেছো না? তা তুমি কি করতেছো? লেখা শেষ, ওকে। এবার দেখেন পরের প্রশ্ন, বাংলার শেক্সপিয়ার বলা হয়, বাংলার শেক্সপিয়র, বাংলার শেক্সপিয়র বলা হয়, বাংলা শেক্সপিয়র বলা হয়। অবলিক দিয়ে লেখেন, বাংলা সাহিত্যে মহাকবি বলা হয়, বাংলা সাহিত্যে মহাকবি বলা হয়। এরপর লেখেন, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়। বলতে পারেন সে কে? বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়, বলেন সেই লোকটার নাম কি, কে বলতে পারেন? দ্রুত বলেন, দ্রুত, কি বলতে পারেন? দেখেন এখানে প্রশ্ন কি লিখলাম, বাংলার শেক্সপিয়র বলা হয় কাকে, যেটা অনেকেই আপনারা জানতেন না। মহাকবি বলা হয় কাকে, এটা আপনারা জানেন, কিন্তু বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে, এই জিনিসটা অনেকেই জানতেন না। লেখেন, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় আলাওল, আলাওল, আলাওল। এই আলাওলকে কি কি বলা হয় দেখেন, এই ব্যতিক্রম গুলাই আসবে। বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে, আলাওলকে। বাংলার শেক্সপিয়র বলা হয় কাকে, আলাওলকে। মহাকবি বলা হয় কাকে, আলাওলকে। দ্রুত লেখেন, পুরে একটু তাড়াতাড়ি লেখো, যদি তাড়াতাড়ি লিখতে পারেন। কায়কবাদ তো মহাকবি আছে, কিন্তু এই আসল মহাকবি আমাদের আলাওল, আসল মহাকবি আলাওল। এর জন্ম কিন্তু ফরিদপুরে, অর্থাৎ এর আগে কিন্তু ওটা মাদারীপুরে ছিল তার জন্মস্থান। অনেক জায়গায় চট্টগ্রাম পাওয়া যায়, আসলে চট্টগ্রাম তার জন্মস্থান না। এই আলাওলের জন্মস্থান কিন্তু মাদারীপুরে বলা হয়, তৎকালীন ওটা ফরিদপুরের ভিতরে ছিল, তৎকালীন ফরিদপুরের ভিতরে ছিল। লিখছেন সবাই? হ্যাঁ, সবাই বলছেন আলাওল, আলাওল, আলাওল। ভেরি গুড, ভেরি গুড। এবার লেখেন, দুঃখ বর্ণনার কবি, বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয়। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয়, বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি, বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি, বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। দ্রুত লেখো, মুকুন্দরাম চক্রবর্তী বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয়। হ্যাঁ, গুড। হ্যাঁ, কায়কবাদের প্রথম মহাকবি, কায়কবাদ মহাকবি। স্যার সাউন্ড সমস্যা, এগুলো সব কেরিয়ার প্লাস বই আছে, নাই মানে কেরিয়ার প্লাস ধুম তার একটা আছে। দ্রুত লেখো, দ্রুত লেখো। তার আরেকটা উপাধি আছে কি জানো, কবি কঙ্কন। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন না, তার মাদারীপুর মাই হোম ডিস্ট্রিক্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার লেখেন, শান্তিপুরের কবি মোজামেল হক। বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় কাকে, বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয়, বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয়, বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় কাকে, বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে, মোজাম্মেল হককে। বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। দ্রুত লেখেন। এবং বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে, সুধীন্দ্রনাথ দত্ত। দ্রুত লিখে রাখেন, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে,
সুধীন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। এটা এবার নাও আসতে পারে, তবু শিখে রাখেন। বাংলা সাহিত্যের কবিদের কবি বলা হয়, বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয়, বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। নির্মলেন্দু গুণকে, এটা নাও আসতে পারে পরীক্ষায়, তারপর লিখে রাখেন, দ্রুত লিখে রাখেন। বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় কাকে? নির্মলেন্দু গুণকে। বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে, দ্রুত লেখেন। এবার বাংলা সাহিত্যে দুঃখবাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা সাহিত্যে দুঃখবাদের কবি বলা হয়, দুঃখবাদের কবি, বাংলা সাহিত্যের দুঃখবাদের কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ সেন গুপ্তকে, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় কাকে? সুধীন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় কাকে? নির্মলেন্দু গুণকে। বাংলা সাহিত্যে দুঃখবাদের কবি বলা হয় কাকে? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। দুঃখবাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ভালো করে নোট খাতা করে ফেলবেন। এই নোট খাতাটা আপনি পেজে পোস্ট করবেন, বিভিন্ন পেজে পোস্ট করবেন, দেখবেন নোট খাতা থেকে অনেকে পরে উপকৃত হবে, কারণ খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে কিন্তু এখানে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত লিখছেন, লিখছেন, লেখা শেষ। এবার লেখেন পদাবলীর প্রথম কবি বলা হয় কাকে? লেখেন পদাবলীর প্রথম কবি, পদাবলীর প্রথম কবি, পদাবলীর প্রথম কবি অথবা বৈষ্ণব পদাবলীর, বৈষ্ণব পদাবলীর প্রথম কবি, পদাবলীর প্রথম কবি অথবা বৈষ্ণব পদাবলীর প্রথম কবি। উত্তরটা হবে জয়দেব, উত্তরটা হবে জয়দেব। কোনো কারণে অপশনে জয়দেব না থাকলে আপনি পরীক্ষা হলে টিক দিয়ে আসবেন বিদ্যাপতি, মনে থাকে জানো। পদাবলীর প্রথম কবি কি? জয়দেব। বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে জয়দেব। যদি পরীক্ষা অপশনে জয়দেব না থাকে সেক্ষেত্রে আপনি বিদ্যাপতিতে টিক দিবেন। সবাই হ্যান্ড নোট করে ফেলবেন, সবাই হ্যান্ড নোট করবেন। বিশেষ পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষায় টাস টাস জবাব দিয়ে চলে আসবেন, মনে থাকবে। তাহলে পদাবলীর প্রথম কবি কে? জয়দেব। ইনি কিন্তু সংস্কৃত ভাষার কবি, আর বিদ্যাপতি হলো সংস্কৃত প্লাস ব্রজবুলি ভাষার কবি। পরীক্ষা অপশনে এই দুই ব্যাটা থাকলে এই ব্যাটা টিক দেবেন, এই ব্যাটা থাকবে না তখন বিদ্যাপতিতে টিক দিয়ে চলে আসবেন, মনে থাকবে তো? গুড। বাংলা সাহিত্যে ভারত পথিক বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভারত পথিক বলা হয় রাজা রামমোহন রায়কে। চমৎকার একটা প্রশ্ন। বাংলা সাহিত্যে ভারত পথিক বলা হয়, বাংলা সাহিত্যে ভারত পথিক, বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে ভারত পথিক বলা হয় রাজা রামমোহন রায়কে, রাজা রামমোহন রায়কে। দ্রুত লেখেন, রাজা রামমোহন রায়কে। তাহলে ভারত পথিক, বাংলা সাহিত্যে ভারত পথিক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। চমৎকার একটা প্রশ্ন, চমৎকার। দ্রুত লেখেন, দ্রুত। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। এরপর লেখেন বাংলা সাহিত্যের প্রতিবাদী কবি বলা হয়, বাংলা সাহিত্যের প্রতিবাদী কবি বলা হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয়, বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয় প্রতিবাদী, বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয়, বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এলো তসলিমা নাসরিনের এক্স বয়ফ্রেন্ড, তসলিমা নাসরিনের এক্স বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ড, এক্স বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ড কে? এই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে বলা হয় বাংলা সাহিত্যে কি? প্রতিবাদী কবি। তার বিখ্যাত একটা গান আছে, ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লেখো। বিখ্যাত একটা গান, ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লেখো। বিখ্যাত গানটি কার? এই বিখ্যাত গানটি কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আসতে পারে
যে ভালো আছি, ভালো থেকেও, আকাশের ঠিকানায় চিঠি গুলো। বিখ্যাত গানটি কার? তার প্রিয়তমা গার্লফ্রেন্ডকে নিয়ে লেখা। তার প্রিয়তমা গার্লফ্রেন্ড ছিল আমাদের বাংলাদেশের কিংবদন্তি নায়িকা বলা হয় যাকে, সে কে? তসলিমা নাসরিন, তাই তো? বিখ্যাত সেই নায়িকা তসলিমা নাসরিনের একমাত্র বয়ফ্রেন্ড ছিল কে? এ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মনে থাকবে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। দ্রুত লেখেন। আসলে কি তসলিমা নাসরিনের হাজবেন্ড? হ্যাঁ, উনি তসলিমা নাসরিনের বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ড হয়েছিল, তাই না? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুহুরে। কত সুন্দর সুন্দর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর গান। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি ও এই দেখো সাউন্ড বাড়াই দিছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয় কাকে? কিসে সাউন্ড কিসের? কি যে করলে বেটা, লিসেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি হলো, বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয় কাকে? এটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। বাংলা সাহিত্যে বাউল সম্রাট, না না, এখানে ডাবল সাউন্ড আসছিল। সোহাগ এখানে আরেকটা ইসালাই রাখছিল, এই যে দেখছেন এইটার সাউন্ড এখানে আসতেছিল, দুইটা ক্লাসের সাউন্ড একসাথে হয়ে গেছিল। তা বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয় কিন্তু দুজন ব্যক্তি আছে আমাদের। একজন আছে শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিম, তাকেও কিন্তু বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয়। আরেকজন আছেন আমাদের লালন শাহ, তাকেও কিন্তু বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয়। দুইজন। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, লেখা বুঝতে পারে না কেন? বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। গেল শেষ। বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয় কাকে? বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয় শাহ আব্দুল করিম এবং লালন শাহ। এই দুইজন ব্যক্তি কি বলা হয়? বাউল সম্রাট। এই দুইজন ব্যক্তি কি বলা হয়? বাউল সম্রাট বলা হয়। শাহ আব্দুল করিমকেও বলা হয় এবং লালন শাহকেও বলা হয় বাংলা সাহিত্যে। এই দুইজন ব্যক্তিকে বলা হয় বাউল সম্রাট। দ্রুত লেখেন। স্যার পরীক্ষা আসলে কোনটা দিব? ভেজাল লাগে, তবে আধুনিক যুগে এই শাহ আব্দুল করিমকে টিক দেওয়াই যুক্তিযুক্ত। এই শাহ আব্দুল, দুইটা যদি অপশন থাকে তাই শাহ আব্দুল করিমকে টিক দিয়ে চলে আসবেন। বাউল সম্রাট এই শাহ আব্দুল করিমকে দিয়ে চলে আসবেন, মনে থাকে জানো, কারণ এই শাহ আব্দুল করিম বিখ্যাত কিন্তু এখন বাউল সম্রাট। তার বিখ্যাত একটা গান কি বলতে পারবেন? শাহ আব্দুল করিমের একটা বিখ্যাত গান বলতে পারবেন? কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কেন, এই যে এই গানটা লিখে রাখেন, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এই বিখ্যাত গানটার রচয়িতা আমাদের শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই বিখ্যাত একটা গান, শাহ আব্দুল করিমের একটা বিখ্যাত গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই বিখ্যাত গানটাও কার? শাহ আব্দুল করিমের বিখ্যাত গান। দ্রুত লেখেন। লিখছেন 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 লিখছেন। ওরে গাড়ি চলে না চলে না রে, ওটা তো আমাদের এদের না, ঠিক আছে না? শাহ আব্দুল করিম, কেন প্রীতি বাড়াইলে রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। গুড। যাই হোক, আমরা চমৎকার। এটা যখন আমরা এর আগে আরেকটা ক্লাস আমরা নিব বিসিএস এর ক্লাসে, ওই গান ওইটা হবে, অর্থাৎ শাহ আব্দুল করিমের বিখ্যাত গানগুলো কেমনে মনে রাখবো এবং লালন শাহের বিখ্যাত গানগুলো আমরা কেমনে মনে রাখবো এবং পল্লী কবি জসিমউদ্দিনের গানগুলোও আমরা কেমনে মনে রাখবো এবং ওই যে সুনামগঞ্জের সেই বিখ্যাত সুনামগঞ্জের সেই নাম জানো কি? হাসন রাজা। এই হাসন রাজার বিখ্যাত গানগুলো আমরা পড়বো। আর একদিন গানের ক্লাসে বিখ্যাত পংক্তি বা উক্তি বলা হয়, ওই ক্লাসে আমরা এই গান এগুলো আমরা শিখবো। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান।
ওকে, ডান লিখতে পারলে হয়ে গেল, ডান লিখতে পারলে হয়ে গেল। এবার লেখেন গণমানুষের কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলওয়ারকে। বাংলা সাহিত্যে গণমানুষের কবি, বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয়, বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলওয়ারকে। দিলওয়ার, দিলওয়ারকে। দুরুক্ত লেখেন বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় মাটির পুরুষ, ভাটির পুরুষ। বাহ, গুড। সবারই কেন প্রীতি বাড়াই দিছে ছেড়ে যাইবা যদিও। আরে গানের ক্লাসটা জোস হবে, প্রত্যেকটা গান কেমনে মনে রাখবে। গান থেকে বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, যে কোনো জব পরীক্ষা গান থেকে একটা প্রশ্ন আসে। এখানে গান থাকতে পারে ভাষা আন্দোলন ভিত্তিক, গান থাকতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক। ক্লিয়ার? গণমানুষের কবি বলা হয়, এটা চমৎকার একটা প্রশ্ন, চমৎকার। বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলওয়ারকে। লেখা শেষ হলে খালি ডান লিখবেন, লেখা শেষ হলে খালি ডান লিখবে। বাংলা সাহিত্যে গণমানুষের কবি, দ্রুত লেখেন। বিশ্ব নাগরিক কবি বলা হয় অমিয় চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে চমৎকার একটা প্রশ্ন, বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীকে বলা হয় বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি। দ্রুত লেখেন। বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় কাকে? দ্রুত 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 লেখেন, দ্রুত। এবার লিখবো আমরা বাংলা সাহিত্যে বাংলার স্কট এবং সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বাংলার স্কট বলা হয় কাকে? বাংলার স্কট, বাংলার স্কট অথবা সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিম, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। দ্রুত লেখে রাখেন, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা সাহিত্যে বাংলার স্কট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। দ্রুত লেখেন। ওরে বাবারে রেশমি খাতুন, কবে হবে সেই বিখ্যাত গানের ক্লাস? ওই দিন তোমাদের গান গাওয়াবো আমি, ওই দিন গানের ক্লাসে তোমাদের গান গাইতে হবে। আমি আর গান গাইতাম না, কারণ আমি তো আর গান পারি না, তোমাদের দিয়ে গান গাইতে হবে। নিশীতে যাইও ফুল বনে ও ভ্রমরা, এইসব বিখ্যাত গান কার? এই গানগুলো কিন্তু পরীক্ষা ধরতে পারে গান থেকে, সুতরাং গানগুলো আপনাদের গাইতে হবে। আমায় এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে, কত সুন্দর সুন্দর গান আছে, তাই না? দ্রুত লেখেন, এটা কি লিখবো আমরা? বাংলার স্কট বলা হয় কাকে? তার আরো একটা উপাধি আছে রায় বাহাদুর। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরো একটা উপাধি আছে রায় বাহাদুর বলা হয়। তার আর একটা উপাধি কি? রায় বাহাদুর। লিখে ফেলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন, রায় বাহাদুর। আর একটা লেখেন রায় বাহাদুর। দ্রুত 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 দ্রুত। রায় বাহাদুর, বাংলার স্কট, সাহিত্য সম্রাট, এই তিনটা জায়গায় যার দখল আছিল তিনি আর কেউ না, তিনি আমাদের বঙ্কিম আঙ্কেল, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। এবার লেখেন বাংলা সাহিত্যে মরমী কবি, মরমী কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় কাকে? মরমী, মরমী কবি। বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় হাসন রাজা, হাসন রাজা, হাসন রাজা। নেশা লাগিল রে বাঁকাতে নয়নে, নেশা লাগিল রে, এই যে বিখ্যাত সেই গান নেশা লাগিল রে, সেই বিখ্যাত গানটা রচয়িতাকে আমাদের হাসন রাজা, তাকে বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয়। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। হাসন রাজার আরো বিখ্যাত গান আছে, একটা নেশা লাগিল রে, আরো একটা আছে গান, বলতে পারবেন? আচ্ছা, নেশা লাগিল রে আরো একটা হাসন রাজার বিখ্যাত গান আছে। এই হাসন রাজা কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির লোক ছিল, এ কিন্তু লুচ্চা প্রকৃতির লোক ছিল। কোন প্রকৃতির? লুচ্চা প্রকৃতির লোক ছিল এই বিখ্যাত হাসন রাজা, তাই না? দ্রুত লেখেন। তাহলে বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয়, এটাও লেখা শেষ, ঠিক আছে? এবার লেখেন পদাবলীর প্রথম কবিকে।
ওটা তো লিখছি, পদাবলী কোথায় জয়দেব, ওটা তো লেখা শেষ, ওটা লেখার দরকার নেই আমাদের। এরপরে অন্য কিছু, বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল, মৈথিলী, এটা অনেকবার বিশেষ পরীক্ষায় এসেছে। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয়, বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? তিনি হলেন মিথিলার কবি বিদ্যাপতি, তাকে বলা হয় বাংলা সাহিত্যে মৈথিলী কবি। দ্রুত দ্রুত লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বাহ, চমৎকার! আসমা বিনতে ইসমাইল তিনি বলে দিয়েছেন স্যার সবাইকে, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই একটা বিখ্যাত গান আছে কিন্তু আমাদের সেই সুনামগঞ্জের বিখ্যাত সেই লুচু লুচু প্রকৃতির সেই রাজা হাসন রাজা, তাই না? লিখছেন লিখছেন সবাই? কি স্যার, আমার বাবার বাড়ি সুনামগঞ্জ। বাহ, দীপ্তি দাস, তোমার বাবার সুনামগঞ্জ, অনেক সুন্দর জায়গা তো সুনামগঞ্জ, অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তা বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতি। এবং অভিনব জয়দেব, আরো একটা তার উপাধি আছে, অভিনব জয়দেব, অভিনব জয়দেব, অভিনব জয়দেব, এটাও একটা উপাধি আছে কার? এই বিদ্যাপতি। তা বাংলা সাহিত্যে অভিনব জয়দেব কার উপাধি? এটাও বিদ্যাপতির। মৈথিলী কোকিল, এটাও বিদ্যাপতি। দ্রুত লেখেন। অভিনব, আমি জানতাম স্যার হাসান রাজার নাম নিলে তার লুচ্চা পদবিটা বলবে। ওরে বাবা, তুমি এত কিছু বুঝো বেবি। দ্রুত লেখো, দ্রুত, এবার দ্রুত লেখে, দ্রুত দ্রুত দ্রুত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। সহজ একটা প্রশ্ন, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তী। সহজ প্রশ্ন, কিন্তু অনেক টুকটাক সব চাকরি পরীক্ষায় আসে, সব চাকরি পরীক্ষায় আসে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, বিহারীলাল চক্রবর্তীকে। এটা অনেকেই পারেন, তারপর যারা না পারেন তারা লিখে রাখেন, যারা না পারেন তারা লিখে রাখেন। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। দ্রুত লিখে রাখেন, দ্রুত দ্রুত দ্রুত। এবার দেখেন, আমাদের যে কাজী নজরুল ইসলাম, তার কিন্তু অনেক উপাধি আছে, তার কিন্তু অনেক ছদ্মনাম আছে, আছে আমাদের রবি ঠাকুরের। তো এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এবারে আমরা যে জিনিসটা শিখবো, কাজী নজরুল ইসলামের ডাক নাম কি? লেখেন, কাজী নজরুল ইসলামের ডাক নাম, কাজী নজরুল ইসলামের ডাক নাম কি বলতে পারেন? কাজী নজরুল ইসলামের ডাক নাম, দেখেন এটা কিন্তু পরীক্ষা ধরতে পারে। কাজী নজরুল ইসলামের ডাক নাম হলো ব্যাঙ্গাচি, বয়জা ফলায় উমকে 50 কেজি, ব্যাঙ্গাচি। আর একটা আছে দুখু মিয়া, দুখু মিয়া ওটা পরীক্ষা কখনোই আসবে না। কাজী নজরুল ইসলামের ডাক নাম হলো ব্যাঙ্গাচি। দ্রুত লেখেন, কাজী নজরুল ইসলামের ডাক নাম ব্যাঙ্গাচি। দ্রুত দ্রুত দ্রুত। কাজী নজরুল ইসলামের ডাক নাম ব্যাঙ্গাচি। এইটা অনেকেই আপনারা জানতেন না। এই ধরনের প্রশ্ন বিশেষ পরীক্ষা, এই ধরনের প্রশ্ন প্রাইমারি পরীক্ষা, এই ধরনের প্রশ্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা, সকল চাকরি পরীক্ষা এখান থেকে কমন পড়বে। কাজী নজরুল ইসলামের ডাক নাম কি? ব্যাঙ্গাচি, ব্যাঙ্গাচি, ব্যাঙ্গাচি। লিখছেন সবাই? গুড। এবারে দেখেন, পরীক্ষা আসতে হবে, বাংলা সাহিত্যে বনবুলবুল বলা হয় কাকে? বাংলা সাহিত্যে বনবুলবুল বলা হয় কাকে? বনবুলবুল, বাংলা সাহিত্যে বনবুলবুল, বাংলা সাহিত্যে বনবুলবুল, বাংলা সাহিত্যে বনবুলবুল বলা হয় কাকে? বাংলা সাহিত্যে বনবুলবুল বলা হয় কাকে? এবং তার এই কাজী ইসলামের আরো একটা উপাধি আছে, সেটা হলো বনবুলবুল, আর একটা আছে সারথি। বাংলা সাহিত্যে সারথি বলা হয় কাকে? এটাও তার একটা উপাধি আছে, সারথি, সারথি বলা হয়। আরো একটা তার উপাধি আছে, বলতে পারেন তাকে বাংলা সাহিত্যে সৈনিক কবি বলা হয়। বাংলা সাহিত্যে তাকে সৈনিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে তাকে সৈনিক কবি বলা হয়। তিনি আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের কাজী নজরুল ইসলাম। দ্রুত লেখেন, একটু দেখেন, এই যে দেখেন ব্যাঙ্গাচি, মনে করেন ওই ব্যাঙ্গের বাচ্চা আছে না, ব্যাঙ্গের বাচ্চা, ওগুলো দেখবেন পানির ভিতরে ছোট ছোট লাফায়, বর্ষার পানিতে কি বদ্ধ জলাশয় লাফায়, ওই ব্যাঙ্গাচির কথা বলা হয়েছে। দেখো, ব্যাঙের বাচ্চা। বাংলা সাহিত্যে বনবুলবুল বলা হয় কাকে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে সারথি বলা হয় কাকে? কাজী নজরুল ইসলামকে। বাংলা সাহিত্যে সৈনিক কবি বলা হয় কাকে? কাজী নজরুলকে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, ধূমকেতু আছে, তার একটা ধূমকেতু, এই ধূমকেতু কিন্তু তার, এটাও লিখে রাখেন, ধূমকেতু, এটাও লিখে রাখেন, ধূমকেতু। ধূমকেতু নামে তার একটা পত্রিকাও আছে, এবং ধূমকেতু তার কি উপাধি। তাই যে দেখেন উপাধি, ছদ্মনাম বলা হয়, ধূমকেতু কিন্তু তার ছদ্মনাম।
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ধূমকেতু। ধূমকেতু, এই সারথি এটাও কিন্তু তার ছদ্মনাম। এইগুলো হলো মূলত তার ছদ্মনাম। এটা হলো বনবুলবুল, এটাও তার ছদ্মনাম। সারথি এটাও ছদ্মনাম। ধূমকেতু এটাও ছদ্মনাম। কিন্তু এটা কিন্তু তার ছদ্মনাম না। এটা হলো একসাথে লিখে দিয়েছি যে বাংলা সাহিত্যের সৈনিক কবি বলা হয় কাকে? কাজী নজরুলকে। এটা আলাদা গোল দিয়ে রাখো। এই দেখে বনবুলবুল, এটাও কিন্তু দুই স্টাইলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যে বনবুলবুল বলা হয় কাকে? কাজী নজরুল ইসলামকে। আবার বলতে পারে বনবুলবুল কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম ছদ্মনাম। বাংলা সাহিত্যে সারথি বলা হয় কাকে? কাজী নজরুল ইসলামকে। আবার ধরতে পারে সারথি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম ছদ্মনাম। বাংলা সাহিত্যে সৈনিক কবি বলা হয় কাকে? এটা কিন্তু তার কোনো ছদ্মনাম না, এটা কোনো এটা হলো তার উপাধি। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম। এবং ধূমকেতু কিন্তু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। ধূমকেতু কি? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। লিখছেন সবাই? মনে মনে থাকবে? ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চমৎকার জিনিসগুলো আপনি লিখতে পারেন। এখন দেখেন আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে শিখাবো, সেটা হলো বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? লেখেন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? কে পারেন? বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? কে বলতে পারেন? বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? দ্রুত 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 দ্রুত। এইগুলা থেকে বিশেষ পরীক্ষায়, প্রাইম পরীক্ষায়, যে কোনো জব পরীক্ষায় ধুমায় প্রমাণ পড়বে। এক কথা, জব মেডিসিনে প্রত্যেকটা ক্লাসে আগুন। প্রত্যেক টিচার, আমাদের জিকে, ইংরেজি, ম্যাথ, আইসিটি, বিজ্ঞান, সব স্যারদের ক্লাসে জোস ইনশাল্লাহ। প্রতিদিন আমরা একটা না একটা ক্লাস আপনাদের উপহার দিয়েই থাকি। দ্রুত লেখেন। আমার না মাইকেল ভাইয়া না, এটা অনেকে ভুল করছে। জান্নাতুল ফেরদৌস ভুল করেছো। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় কে? বলতে পারবেন? কাজী নজরুলকে না, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন দত্তকে, মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্তে। আর যদি বলা হয় বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয় কাকে? এটা লিখবা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল। প্রথম কথাটা থাকলে উত্তরটা হবে মাইকেল মধুসূদন দত্ত। খেয়াল রাখবা, পরীক্ষায় কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। বাংলা সাহিত্যে প্রথম যদি বলে, বাংলা সাহিত্যে প্রথম কথাটা থাকলেই মাইকেল মধুসূদন দত্ত। মনে থাকে জানো? দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। এবার লিখবো জসিম উদ্দিনের ছদ্মনাম। ডান, গুড। এবার আমরা লিখবো জসিম উদ্দিনের ছদ্মনাম। জসিম উদ্দিনের দুইটা বিখ্যাত ছদ্মনাম আছে, একটা হলো তুজম্বর আলী। জসিম উদ্দিনের ছদ্মনাম তুজম্বর আলী, তস্কর তু জ ময়বম্বর, তুজম্বর আলী। জসিমের ছদ্মনাম কি? তুজম্বর আলী একটা আছে, আর একটা আছে জমির উদ্দিন মোল্লা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জমির উদ্দিন মোল্লা, এই বিখ্যাত দুইটা ছদ্মনাম কার? এই বিখ্যাত দুইটা ছদ্মনাম হলো আমাদের পল্লী কবি জসিম উদ্দিন। পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত দুইটা কি ছদ্মনাম? মনে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, একটা হলো তুজম্বর আলী, আর একটা হলো জমির উদ্দিন মোল্লা। একটা হলো তুজম্বর আলী আর একটা হলো জমির উদ্দিন মোল্লা। এই বিখ্যাত দুইটা ছদ্মনাম কার? আমাদের পল্লী কবি জসিম উদ্দিনের। দ্রুত লিখে রাখেন, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত লেখেন, পল্লী কবি। পল্লী বানানটা কিন্তু রস্বইকার দিয়ে লিখবা। পল্লী কবিটা প লয় লয় রস্বইকার, পল্লী বানান দীর্ঘার না। পল্লী বানানটা কিন্তু রস্বইকার দিয়ে লিখতে হবে। পল্লী বানানটা রস্বইকার দিয়ে লিখতে হবে। দ্রুত লেখেন। বাহ, তাহলে তুজম্বর আলী কার ছদ্মনাম? জসিম উদ্দিনের। জমির উদ্দিন মোল্লা কার ছদ্মনাম? আমাদের জসিম উদ্দিনের বিখ্যাত দুইটা ছদ্মনাম। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। এবার দেখেন, বাই এ নেটিভ এবং টিমোথি পেন পোয়েম,
এই দুইটা লেখেন বাই এ নেটিভ, NATIVE, বাই এ নেটিভ। আর একটা আছে টিমোথি পেন পয়েম, থস্কেটি ময়কার মো থস্কেথি, টিমোথি পেন পয়েম, পেন পয়েম। এই বিখ্যাত দুইটা ছদ্মনাম কার? এই বিখ্যাত দুইটা ছদ্মনাম আমাদের মাইকেল ভাইয়া, আমাদের মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। দ্রুত লেখেন, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো বাই এ নেটিভ, এটা কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্ত। টিমোথি পেন পয়েম কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্ত। তাকে কিন্তু বাংলা সাহিত্যে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়। তাকে বাংলা সাহিত্যে দত্ত কুলোদ্ভব, দত্ত কুলোদ্ভব কবি বলা হয়। তাকে বাংলা সাহিত্যে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়। দত্ত বংশে তার জন্ম ছিল, তাকে বাংলা সাহিত্যে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, এই জিনিসগুলো নোট খাতা করে ফেলবেন। বাংলা সাহিত্যে বাই এ নেটিভ কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্ত। টিমোথি পেন পয়েম কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্তের। এবার দেখেন, বাংলা সাহিত্যে দত্ত কুলোদ্ভব কবি বলা হয় কাকে? মাইকেল মধুসূদন দত্তকে। এই ক্লাসের শেষে সবাইকে কিন্তু এটার PDF দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু এই ক্লাস শেষে সবাইকে PDF দেওয়া হবে। এই টপিক অনেকেই কিন্তু দ্রুত বলার কারণে অনেকে লিখতে পারেন না, টপিকটা বড়। যারা লিখতে পারেন না, টেনশন আর কোনো কারণ নাই, এই ক্লাসের PDFটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই ক্লাসের PDFটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, টেনশন আর কোনো কারণ নাই। দ্রুত লেখেন, দেখেন এবার বাংলার সাথে কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম আছে কমলাকান্ত। কমলাকান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম আছে কমলাকান্ত। কমলাকান্ত, কমলাকান্ত কার ছদ্মনাম? এই কমলাকান্ত ছদ্মনাম আছে কার? কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্রুত দ্রুত। এরপর লেখেন কালপুরুষ, কয়কার কাল, কাল পশকে পু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালপুরুষ, কালপুরুষ, কালপুরুষ ছদ্মনামটা কার? জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালপুরুষ, কমলাকান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম, আর কালপুরুষ হলো আমাদের জীবনানন্দ দাশের একটা ছদ্মনাম। PDF দিয়ে দেবো সবাইকে, ক্লাসের PDF দেবো, টেনশন আর কোনো কারণে। আজকের ক্লাসটা কিন্তু ছিল আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের, আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের কিন্তু আজকে এই ক্লাসটা ছিল। সুতরাং টেনশন আর কোনো কারণ নাই, এই ক্লাসের PDFটা আমি দিয়ে দিব, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে টাস টাস করে ডান লিখে ফেলবা, দ্রুত লিখবা, দ্রুত দ্রুত দ্রুত। গাজী মিয়া এবং উদাসীন পথিক কার ছদ্মনাম? গাজী মিয়া এবং উদাসীন পথিক, গাজী মিয়া, আর একটা আছে উদাসীন পথিক, উদাসীন পথিক কার ছদ্মনাম? গাজী মিয়া এবং উদাসীন পথিক কার ছদ্মনাম? এই দুইটা ছদ্মনাম, এই গাজী মিয়া মীর মোশাররফ হোসেন, উদাসীন পথিক কার ছদ্মনাম? মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ, মীর মোশাররফ হোসেন। দ্রুত লেখেন, মীর মোশাররফ হোসেন। গাজী মিয়া পরীক্ষা অনেকবার পরীক্ষা আসছে, এটা কিন্তু অনেকবার আসছে যে গাজী মিয়া কার ছদ্মনাম, অনেকবার আসছে, এবং উদাসীন পথিক কার ছদ্মনাম অনেকবার আসছে। তিনি হলেন আমাদের মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। এবার লেখেন জনৈক, লেখা শেষ, গুড। এবার লেখেন শওকত ওসমানের, শওকত ওসমানের আসল নাম। এটা অনেকবার পরীক্ষা আসছে। শওকত ওসমানের আসল নাম কি? শেখ আজিজুর রহমান,
শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের আসল নাম? আজান দিচ্ছে, আমরা আজানের পরে আবার শুরু করব। যাই হোক, আমাদের আজান শেষ হলো, এবার আমরা পড়াশোনা শুরু করি। দ্রুত লেখেন। তাহলে জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। দ্রুত লেখেন। জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। সেলিম আল দীন বিখ্যাত নাট্যকার, তার আসল নাম মঈনুদ্দিন আহমেদ। তার আসল নাম মঈনুদ্দিন আহমেদ। দ্রুত লেখেন। সাউন্ড আসে না, আমি কথা বলিনি তাই সাউন্ড আসেনি। আজানের জন্য আমি কথা বলিনি তাই সাউন্ড আসেনি। দ্রুত লেখেন। তার জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ এবং সেলিম আল দীনের আসল নাম মঈনুদ্দিন আহমেদ। চমৎকার দুইটা প্রশ্ন আমি লিখে দিলাম। এখন ওই যে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম বাঘা তেঁতুল কার ছদ্মনাম, এই জিনিসটা কিন্তু আমি বলিনি, তাই এই জিনিসটা লিখে রাখেন। বাঘা তেঁতুল কার ছদ্মনাম, এটা কিন্তু আমি বলিনি, লিখে রাখেন। বাঘা তেঁতুল, বাঘা তেঁতুল, এই বাঘা তেঁতুল কার ছদ্মনাম? বাঘা তেঁতুল কার ছদ্মনাম? বাঘা তেঁতুল ছদ্মনামটা কার? সৈয়দ আবুল মকসুদ, সৈয়দ আবুল মকসুদ। দ্রুত লেখেন। বাঘা তেঁতুল কার ছদ্মনাম? দ্রুত লেখেন। বাঘা তেঁতুল সৈয়দ আবুল মকসুদের ছদ্মনাম হলো বাঘা তেঁতুল। ভালো করে লিখবেন, ভালো করে লিখবেন। আমাদের দেখেন সামনে আপনারা জানতে পেরেছেন যে সামনেই প্রাইমারি সার্কুলার আসতেছে। বিসিএস এর সার্কুলার 49তম আমাদের সার্কুলার আসতেছে 1 নভেম্বর। সুতরাং যারা বিসিএস কোর্সে ভর্তি হবেন, বিসিএস এ জয়েন হয়ে যান, ধুমতারাক্কা ক্লাস করেন। প্রাইমারি ডু অর ডাই ব্যাচে ভর্তি হন, ধুমতারাক্কা ক্লাস করেন। নিবন্ধন কোর্সে ভর্তি হন, 10 থেকে 20 গেট। আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্লাস নিয়মিত চলতেছে ধুমতারাক্কা। আপনারা শুধু নিয়মিত ক্লাস করবেন, তাহলে হয়ে যাবে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। লেখা শেষ?
গুড। বাগাতেতুল সৈয়দ আবুল মকসুদ, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আপনি অনেক লিখতেছেন, থ্যাংক ইউ। হাত কি ব্যথা হয়ে গেছিল? হাত কি ব্যথা হয়ে গেছে? বলেন, হাত কি ব্যথা হয়ে গেছে কিনা বলেন। এই যে জিনিসগুলা ব্যতিক্রম গুলা লেখাইলাম, এগুলো দরকার আছে, দরকার আছে না? সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায় লেখেন। সনাতন পাঠক কার? সুনীল গঙ্গোপাধ্যায়। আরটা লেখেন সনাতন পাঠক, সনাতন পাঠক, সনাতন পাঠক, এটা একটা ছদ্মনাম। সনাতন পাঠক ছদ্মনাম কার? সনাতন পাঠক ছদ্মনামটা কার? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, দ্রুত রাখেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সনাতন পাঠক। স্যার আমি প্রাইমারি 102 ব্যাচে ছিলাম, এখন নতুন করে ভর্তি হতে কত টাকা লাগবে? ইসরাত জাহান, তোমার লাগবে মাত্র কত টাকা জানো? তোমার লাগবে মাত্র 1250 টাকা। যেহেতু পুরাতন আছেন, মাত্র 1250 টাকা। দ্রুত লেখেন, 1250 টাকা। সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন এটা? সুনীল গঙ্গোপাধ্যায়। তার আমরা কি লিখলাম? সনাতন পাঠক কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্যার ইংরেজি ক্লাস একটু বেশি দিন, আগামীকাল ইংরেজি ক্লাস, আগামীকাল ইংরেজি ক্লাস, আগামীকাল। এবার লেখেন পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। এবার লেখেন পরশুরাম, পর সংস্কৃতসু, পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম ছদ্মনাম, পরশুরাম ছদ্মনাম কার? রাজশেখর বসু, রাজশেখর, রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। দ্রুত লেখেন, এগুলো অনেকবার চাকরি পরীক্ষা আসছে, যে পরশুরাম কার ছদ্মনাম, অনেকবার চাকরি পরীক্ষা আসছে। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু, রাজশেখর বসু। দ্রুত লেখেন, এগুলো পরীক্ষা অনেকবার। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় কাকে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তাকে বলা হয় বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। একবার বলেছি, বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয় মধুসূদন মজুমদারকে। বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয়, বাংলা সাহিত্যে দৃষ্টিহীন, বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয়, বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয় মধুসূদন মজুমদার। মধুসূদন মজুমদার। এ বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয় মধুসূদন মজুমদার। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয় মধুসূদন মজুমদার। দ্রুত লেখেন। এবার লেখেন রুকুনুজ্জামান খান। বাংলা সাহিত্যে দাদাভাই কার ছদ্মনাম? রুকুনুজ্জামান খান। বাংলা সাহিত্যে দাদাভাই কার ছদ্মনাম? দাদা ভয়কার ভার অশ্বই ভাই। বাংলা সাহিত্যে দাদাভাই কার ছদ্মনাম? দয়কার দা, দয়কার দা, দাদা ভয়কার ভার অশ্বই ভাই। বাংলা সাহিত্যে দাদাভাই কার ছদ্মনাম? বাংলা সাহিত্যে দাদাভাই কার ছদ্মনাম? রকুনুজ্জামান খান। রকুনুজ্জামান, রুকুনুজ্জামান খান। দ্রুত লেখেন রুকুনুজ্জামান খান, রকুনুজ্জামান খান। দ্রুত লেখেন রকুনুজ্জামান খান। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাস। বাংলা সাহিত্যে স্বভাব কবি, বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয়, বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। দ্রুত লেখেন, দ্রুত। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে, গোবিন্দচন্দ্র দাসকে। দ্রুত লেখেন, গোবিন্দচন্দ্র দাসকে। লেখা শেষ, লেখা শেষ। এই ছিল আজকে আমাদের ঝাঁকানাকা এতক্ষণ যে ক্লাস আমি যে লেখাই দিলাম, এগুলা ভালো করে পড়বেন। এগুলা কি করবেন? ভালো করে করবেন। আরো দুই একটা লেখাই দিয়ে দেখেন, কাজল কার ডাকনাম? শামসুর রহমানের ডাকনাম কাজল। আরো দুই একটা লেখাই দিই, শামসুর রহমানের ডাকনাম শামসুর রহমান। শামসুর রহমানের ডাকনাম কি? পরীক্ষা আসতে পারে কিন্তু এটা, তাই না? শামসুর রহমানের ডাকনাম।
এখন আসে ফোন। দ্রুত লেখেন। শামসুর রহমানের ডাকনাম কাজল। শামসুর রহমানের ডাকনাম কি? কাজল। কয়েকার কাজল, কাজল। শামসুর রহমানের ডাকনাম কাজল। দ্রুত লেখেন। শামসুর রহমানের ডাকনাম কি? কাজল। আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম মঞ্জু। আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম মঞ্জু। আখতারুজ্জামান আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম মঞ্জু। দ্রুত লেখেন। ডাকনাম মঞ্জু। দ্রুত লেখেন। আলাউদ্দিন আল আজাদের ডাকনাম বাদশাহ। আলাউদ্দিন আল আজাদের ডাকনাম বাদশাহ। আলাউদ্দিন আল আজাদের ডাকনাম বাদশাহ। এগুলো বিসিএস এ আসে। আলাউদ্দিন আল আজাদ। আজাউদ্দিন আল আজাদের ডাকনাম বাদশাহ। ডাকনাম বাদশাহ। দ্রুত লেখেন। দ্রুত 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 দ্রুত। শামসুর রহমানের ডাকনাম বাচ্চু। ওয়াল্লাহ এটা তো ভুল লিখছি, কাজল না। শামসুর রহমানের ডাকনাম তো বাচ্চু। শামসুর রহমানের ডাকনাম বাচ্চু, এটা ভুল ছিল, ঠিক করে লেখো। শামসুর রহমানের ডাকনাম বাচ্চু, এটা ঠিক করে লেখেন। শামসুর রহমানের ডাকনাম বাচ্চু, এটা ঠিক করে লেখেন। বাচ্চু। জীবনানন্দ দাশের ডাকনাম মিলু। জীবনানন্দ দাশের ডাকনাম মিলু। জীবনানন্দ দাশের ডাকনাম মিলু। জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস। জীবনানন্দ দাশের ডাকনাম। দ্রুত লেখেন। স্যার আলাউদ্দিন আজাদের ডাকনাম বাদশাহ। হ্যাঁ ওটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। মিলু মিলু মিলু, এটা লেখেন মিলু। মস্কের মি, লয় রসিকের লু, মিলু। জীবনানন্দ দাস নাম মিলু। শামসুর রহমান বাদশাহ, ওটা ঠিক করে লেখেন। কাজল হলো হুমায়ুন আহমেদের ডাকনাম ছিল কাজল। হুমায়ুন আহমেদের ডাকনাম কাজল। হুমায়ুন আহমেদের ডাকনাম কাজল। হুমায়ুন আহমেদের ডাকনাম কাজল। হুমায়ুন আহমেদের ডাকনাম হলো কাজল। ঠিক আছে, দ্রুত লেখেন। তাহলে আমরা এই জিনিসগুলো একটু লিখে রাখি, এগুলো বিসিএস পরীক্ষা আসবে, অন্য চাকরি পরীক্ষা ধরবে না। যে জীবনানন্দ দাশের ডাকনাম কি? উত্তরটা হবে মিলু। আর আলাউদ্দিন আল আজাদের ডাকনাম হলো বাদশাহ। হুমায়ুন আহমেদের ডাকনাম হলো কাজল। হুমায়ুন আহমেদের ডাকনাম কাজল। আজকে কিন্তু এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ। ছদ্মনাম আর উপাধির ক্লাসটা কিন্তু শেষ। এর ভিতরে কিন্তু আরো অনেক আছে প্রশ্ন, যেগুলো সহজ সহজ ছিল। যেমন ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। এগুলো ঠিক আছে। অনেক প্রশ্ন কিন্তু সহজ সহজ প্রশ্ন যেগুলো আছে, যেগুলো আমি পড়াইনি, যেগুলো আপনারা জানেন, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। পিডিএফটা দিয়ে দিব সবাইকে, ওই পিডিএফ থেকে আপনারা পড়ে নেবেন। এখান থেকে আরো পড়বেন পিডিএফ থেকে, যেগুলা বিগত সালে বিসিএস পরীক্ষা এসেছে, বিগত সালে প্রাইমারি পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষা এসেছে। এই প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে। পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। যে কোনো পরীক্ষায় দেখবেন এখান থেকে হুবহু কমন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ক্লিয়ার? এইগুলো আজকে প্রথম শুনলাম না। আরে নাসির স্যারের ক্লাসে মানেই তো ভিন্ন ধর্মী কিছু থাকবে। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাও। আজকে ক্লাসটা কেমন হলো? ক্লাসটা একটু স্পিডে পড়াইছি, কেন জানেন? কারণ অনেকের এখন নামাজ হবে। এই যে 8:30 বেজে গেছে, অনেকের এখন জামাতে নামাজ পড়তে যাবে। এই কারণে কিন্তু আমি ক্লাসটা অনেক স্পিডে পড়াইছি, যাতে ক্লাসটা শেষ করতে পারবো। কারণ আমাদের এখানে অধিকাংশ ভর্তি আছেন যারা মসজিদে ইমামতি করেন, তারা আছেন, এবং মাদ্রাসার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, তারা কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছেন। তাদের কথা বিবেচনা করে কিন্তু ক্লাসটা আমি 1.5 ঘন্টার ভিতরে শেষ করে দিলাম। এই জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যাতে অনেকে আপনারা লিখতে পারেন নাই, আবার ভিডিওটা আবার দেখে নেবেন, তাহলে আবার সুন্দর করে হ্যান্ডনোটগুলো তৈরি করতে পারবেন। আর এই ক্লাসের হ্যান্ডনোটটা আমরা সুন্দর মতো কেরিয়ার প্লাস বইটা যে আছে, ওই কেরিয়ার প্লাস বইয়ের পিডিএফটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। জুবার ভাই দেখেন তো আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে? জুবার ভাই দেন 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 দেন, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী কে? আর এই ক্লাসটা কিন্তু ছিল আমাদের একটা পেইড ব্যাচের ক্লাস।
আমরা সবাই বলি আমরা কখনো কোনো পেইড ব্যাচের ক্লাসে কোনো ফাঁকি দেই না। আমরা পেইড ব্যাচের ক্লাসে, বিসিএস ব্যাচের ক্লাসে, নিবন্ধন ব্যাচের ক্লাসে, প্রাইমারি ব্যাচের ক্লাসে, 10 থেকে 20তম গ্রেডের ক্লাসে এবং নিবন্ধন লিখিত ব্যাচের ক্লাসে, আমার প্রত্যেকটা ক্লাসই আমাদের সমস্ত স্যারদেরই আমরা দিক নির্দেশনা দিই যাতে আপনারা সুন্দরভাবে ক্লাসটা নিতে পারে, বেসিক ক্লাস নিতে পারে। তো এই বেসিক ক্লাসটা আপনারা শিখলে অনেক উপকার হয়, আপনি পরীক্ষায় অনেক ভালো একটা নম্বর ক্যারি করতে পারেন। ভাষা জ্ঞান দিয়ে শুধু এমসিকিউ সলভ করে কখনোই ভালো একটা কাঙ্ক্ষিত চাকরি পাওয়া সম্ভব না। প্রতিযোগিতামূলক এই বাজারে আপনারা জানেন যে সামনে এখন কোনো কোটা নেই, 7% কোটা মাত্র। সুতরাং আমাদের মেধা দিয়ে লড়াই হবে কিসে? মেধায়। স্যার অসাধারণ ক্লাস ছিল, আলহামদুলিল্লাহ। এস এ শাহিন থ্যাংক ইউ ভাইয়া। মানসুরা জানা ভালো স্যার, পিডিএফ দিবেন, অবশ্যই পিডিএফ দিব। আমিনা বেগম ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। সামিয়া আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তাসলিমা থ্যাংক ইউ স্যার, গিভ মি ইউর নাইস ক্লাস, থ্যাংক ইউ। ইসরাত বুশরা পারভিন আক্তার অসাধারণ ক্লাস, শেষ করা যাবে না, থ্যাংক ইউ নাইসের বাংলা ক্লাস। বেশ, হায়দ্রাবাদের বিরিয়ানি, এটা কোনো কথা? খেয়েছেন কখনো হায়দ্রাবাদের বিরিয়ানি? আমি খাই নাই কখনো, আমারে খাওয়াইলে আমি খাইতাম। আপনি বরাবরই ভালো ক্লাস নেন, থ্যাংক ইউ। পিডিএফ দিবেন? হ্যাঁ, পিডিএফ দিব। আচ্ছা, সবাইকে পিডিএফটা দিয়ে দিই আমরা। আচ্ছা, ক্লাসটা আমরা পিডিএফটা আমাদের পেজে দিয়ে দাও। আমাদের পেজে পিডিএফটা দিয়ে দিও যাতে সবাই পায়, আমাদের ভর্তি স্টুডেন্ট ছাড়াও যাতে অন্যরাও যেন পড়তে পারে, এই জন্য ব্যবস্থা করে দাও। থ্যাংক ইউ। তো নাসির স্যারের ডাক নাম কি? আবার আমার ডাক নাম শুরু করছে যে আমার ডাক নাম কি? ভাই, আমার কোনো ডাক নাম নাই। আমার বাপ মা আমার ওই ডাক নামও বুঝে না, তারা হলো অতটা শিক্ষিত না, এরা ডাক নাম কি এগুলা তারা কখনই জানে না। আমার একটা নাম রাখছে নাসির, এইটাই তারা জানে। আমার এটাই ডাক নাম, এটাই রিয়েল নাম, এটাই সবই নাম। ঠিক আছে স্যার, আপনার ম্যানেজারের ঠিকানা দিচ্ছি, একটু দেখেন প্লিজ। হোয়াটসঅ্যাপের সমস্যা? আমি দেখছি তুমি ঠিকানা দিয়েছো, তো সমস্যা নাই। আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী নাম আমরা এখনো দিচ্ছে জুয়ার ভাই, একটু তাড়াতাড়ি সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নামটা একটু দিয়ে দেন। আর শোনেন, আমাদের সব প্রত্যেকটা ক্লাসে কিন্তু দেখেন ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আপনারা অফলাইন আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ মেনশন 4th তলা আমাদের হেড অফিস, আর আমাদের সারা বাংলাদেশের শাখাগুলো হলো আমাদের খুলনা দৌলতপুর, খুলনা রয়্যাল মোড় এবং আমাদের ফরিদপুর, আমাদের শাখা আছে ফরিদপুর, রাজবাড়ী এবং কক্সবাজার, আমাদের শাখা আছে ময়মনসিংহ, এদিকে আছে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, দিনাজপুর, বরিশাল, পটুয়াখালী এবং হবিগঞ্জ শাখা। এই সমস্ত শাখাগুলোতেও আমাদের ক্লাসগুলো অফলাইনে করবেন। আমাদের জব মেডিসিনের টিচার্স টিম অনেক স্ট্রং, তারা সবাই সারা বাংলাদেশে ঘুরে সকল শাখায় ক্লাস নিচ্ছেন ইনশাল্লাহ। আর যারা খুলনাবাসীর সাথে আমার সাথে দেখাবে, খুলনা আগামী 20 তারিখ খুলনা রয়্যাল মোড় এবং খুলনা দৌলতপুর শাখায় দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। আজকে সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন মাহফুজা আক্তার এবং সর্বোচ্চ মেনশনকারী ছিলেন লিজা আক্তার। আজকে সর্বোচ্চ শেয়ারকারী মাহফুজা আক্তার, MASFO মাহমুজা আক্তার, AKTER এলো। একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবে। আর আছে লিজা আক্তার, আর একজন আছে লিজা আক্তার, তিনিও একটা বই পাবেন। ওকে, এই দুইজন কি করবেন? এই দুজন সুন্দর মতো দিয়ে দেবেন, মনে থাকবে। স্যার, আপনার ক্লাস দেখে আমার গ্রামীণ ব্যাংকের জবটা হয়েছে। ফেরদৌসি, ভেরি গুড স্যার, আমার গ্রামীণ ব্যাংকের জবটা হয়েছে। এখানে তো অনেক কষ্টে, আমি কি যোগদান করব স্যার? একটু পরামর্শ দেন। শোনো, চাকরি যেহেতু হয়েছে, তোমার চাকরিটা যোগদান করো। গ্রামীণ ব্যাংকের চাকরি খারাপ না তো, গ্রামীণ ব্যাংকটা নোবেল জয় ব্যাংক, ব্যাংকটা খারাপ না, জয়েন করো। চাকরি একটা দরকার আসলে, ওখানে তোমার মনটা ফ্রেশ লাগবে, নতুন জীবনে পদার্পণ করবা, মানুষের সাথে পরিচয় হবা, নিত্য নতুন একটু কাজ পাবে। তাই গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা কিন্তু অনেক। চাকরিতে ঢোকো, প্রবেশ করো, এরপর আবার পড়াশোনা করে দেখো, বিসিএস দাও, অন্য চাকরি পরীক্ষা ট্রাই করো, কিন্তু আগে ঢুকে থাকতে হবে, আগে চাকরি নিতে হবে। যেহেতু হয়েছে সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তা সিলেটের জব মেডিসিন শাখা কবে উদ্বোধন করবেন? ইনশাল্লাহ জানিয়ে দিব। হ্যাঁ, আজকে নাসির স্যারের বুকটা মেয়েরা পাইছে। ইসরে, মেয়েরা পাইছে, সমস্যা নাই। আমি তো বলে দিলাম ফেরদৌসি, তুমি গ্রামীণ ব্যাংকে জয়েন করো। এরকম আমাদের প্রতিদিনই তো চাকরি পাচ্ছে, তুমি চাকরিতে জয়েন করো। সবাইকে বলে যে ছোটখাটো যে কোনো একটা চাকরি জয়েন করো, এরপর পড়াশোনা করো, দেখবেন ভালো কিছু হয়ে যাবে। ওকে, যাই হোক, সবাইকে বলি যে আপনারা অনেকেই দেখেন যে ভর্তির জন্য করেন যে আমাদের বিসিএস কোর্সে ভর্তি আছে। এই যে দেখেন, আমাদের বিসিএস প্রিলি কোর্সে যারা ভর্তি হবেন ফাউন্ডেশন কোর্সে, এই প্রিলি কোর্সে অনলাইনে ভর্তি হতে পারবেন মাত্র 4000 টাকা, অনলাইনে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমাদের এছাড়া অন্যান্য সকল কোর্স, এছাড়া অন্য সকল কোর্স, আমাদের মনে করেন প্রাইমারি কোর্স, আমাদের নিবন্ধন ব্যাচের কোর্স, আমাদের নিবন্ধন লিখিত ব্যাচের কোর্স, নিবন্ধন